আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 10 স্থির তড়িতের ম্যাথ সলভিং ক্লাস। এর আগের ক্লাসেও আমরা একটা উদ্দীপক থেকে বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করছিলাম। তো আজকেও এরকম একটা উদ্দীপক আমি বোর্ডে অলরেডি লিখছি। তো এই কয়েকটা কোশ্চেন এবং গতকালকের কোশ্চেন করলে আশা করা যায় ম্যাক্সিমাম কোশ্চেনই আমরা বোর্ডের পারবো। কিছু দিয়ে একটা বাকি থাকবে যেগুলো আমরা এমনিতেই পারবো, যেরকম আমরা এই অধ্যায় এই কোশ্চেনগুলো করতে করতে লাস্টে যা বলে ফেলবো। আশা করা যায় এই কোশ্চেনগুলো এবং গত ক্লাসের আমরা যে কোশ্চেনগুলো করছিলাম একটা উদ্দীপক থেকে অনেকগুলো কোশ্চেন, এইগুলা যদি আমরা ঠিকঠাক করতে পারি আমাদের স্থির তড়িৎ অধ্যায়ের ম্যাক্সিমাম সৃজনশীল আমরা সলভ করতে পারবো। তাহলে চলো আমরা একটু পড়া শুরু করে ফেলি। গতকালকের ক্লাসে যে কোশ্চেনটা ছিল এবং আজকের ক্লাসে যে কোশ্চেন অলমোস্ট সিমিলার, মানে উদ্দীপকটা আর কি, ছোট্ট কিছু পার্থক্য আছে। গতকালকে ওই বস্তুটা গোলাকার হলেও বস্তুটার কিন্তু ব্যাসার্ধ দেয়া ছিল না, আজকে এই বস্তুটার ব্যাসার্ধ দেয়া আছে। দেখো, প্রথম বস্তু এ নামক এই বস্তুটার ব্যাসার্ধ কত? 7 সেন্টিমিটার। সেখানে চার্জ আছে কত? 20 কুলম্ব। আচ্ছা, এটা একটু আনফেয়ার হয়ে গেছে, বড় সাইজের গুলোকে চার্জ আছে কম, ছোট সাইজের গুলোকে চার্জ আছে বেশি। আমি একটু ফেয়ার করি, 120 দিই, এখানে 60 দিই, মানে ছোট সাইজের গুলো চার্জ কম, বড় সাইজের গুলো চার্জ বেশি, ভাবে আমি একটু ফেয়ার করলাম। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখি, এ বস্তু হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, বি বস্তু হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক। এ বস্তুতে চার্জের পরিমাণ হচ্ছে 120 কুলম্ব এবং বি বস্তুতে চার্জের পরিমাণ হচ্ছে 60 কুলম্ব। তো এখন দেখো, দুইটা গোলকের পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে 4 মিটার। দুইটা গোলকের পৃষ্ঠদ্বয়ের দূরত্ব হচ্ছে 4 মিটার। এই কথাটা গুরুত্বপূর্ণ, পৃষ্ঠদ্বয়ের দূরত্ব, এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার। তো চলো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। এফ ইকুয়ালস টু হোয়াট, তা আমাদের বুঝে নিতে হবে যে এরকম চার্জিত দুটো বস্তুর বেলায় ক্রিয়াশীল বল বলতে আসলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বলকে বোঝায়, যেটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে সমাধান করে থাকি। কুলম্বের সূত্রে আমাদের বলা হয়েছিল যে দুইটা বিন্দু আধানের, কথাটা মনে রাখবা, নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখো, দুইটা যে চার্জ আছে এই চার্জ দুইটাকে বিন্দু চার্জ কিনা একটু বুঝতে হবে। বিন্দু চার্জ বলতে আমরা বলতে পারি বিন্দু আকৃতির কোন চার্জ, অথবা আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে দুইটা বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের তুলনায় আকৃতি যদি অতি নগণ্য হয় তখন তাদেরকে আমরা বিন্দু আকৃতির বস্তু বলতে পারি। দেখো, এটা 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক যার ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। এটা কখনোই বিন্দু আকৃতির একটা বস্তু হয় না। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক যার ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, এটা কখনোই বিন্দু বস্তু না। আবার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক যার ব্যাস হবে হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে বেশ বড় সাইজের একটা গোলক হবে। তাহলে এদেরকে কিন্তু আমরা বিন্দু চার্জ বলতে পারবো না। তাহলে যদি বিন্দু চার্জ বলতে না পারি তাহলে কুলম্বের সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যায় না। কুলম্বের সূত্রের প্রধান শর্তই ছিল চার্জগুলোকে বিন্দু চার্জ হতে হবে। তাহলে কুলম্বের সূত্র দিয়েই যদি আমি বল বের করতে চাই, বিশেষ একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেই জিনিসটা কি? তা আমরা মনে রাখবো, দুইটা বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা সবসময় দুইটা চার্জিত বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল এটা সবসময় তার ভর কেন্দ্র থেকে ক্রিয়াশীল হয়, মানে একদম তার সেন্টার পয়েন্ট থেকে আরেকটা সেন্টার পয়েন্ট পর্যন্ত আকৃষ্ট হয়। সেন্টার পয়েন্ট বা কেন্দ্র বিন্দু বললে আমরা কি করব? আমরা ধরে নিব যে সমস্ত চার্জ তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। তো এত ডিটেলস আমাদের আসলে মনে রাখার দরকার নাই। আমাদের যে জিনিসটা মনে রাখা দরকার এসএসসি লেভেলে, সেটা হচ্ছে দেখো, আমাদের যে ক্রিয়াশীল বল এফ নির্ণয়ের সূত্র হচ্ছে সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দেখো, Q1 এর মানটা হচ্ছে আমাদের এখানে 120 কুলম্ব আর Q2 এর মান হচ্ছে 60 কুলম্ব। ভালো কথা, আমি কিন্তু প্লাস মাইনাস ব্যবহার করিনি, প্লাস মাইনাসটা ব্যবহার করি যাতে কনফিউশন না থাকে। Q2 এর মানটা আমরা ধরে নিচ্ছি -60 কুলম্ব, তাহলে এখানে দিলাম -60। দূরত্বের বেলায় হচ্ছে মূল কাহিনী। দেখো, যদি এরকম গোলাকার বস্তু হয়, এসএসসি লেভেলে আসলে গোলাকারের বাইরে তেমন কিছু দেয় না। এইচএসসি লেভেলে যায় দেখবা সমবাহু ত্রিভুজ আছে, তারপরে বিষমবাহু ত্রিভুজ আছে যাদের ভর কেন্দ্র নির্ণয় করতে হয়। তা আশা করা যায় এসএসসি লেভেলে এগুলো আমাদের প্রয়োজন হবে না। তো আমরা একটু দেখি, আমরা যখন এরকম গোলাকার শেপের বস্তু দেখব তখন মনে রাখবো যে এটা কখনোই একটা বিন্দু আকৃতির বস্তু না। তো বিন্দু আকৃতির যদি বস্তু না হয় তাহলে কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। তো কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে আমরা বিশেষ একটা পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দূরত্বগুলা দুইটা গোলকের কেন্দ্র থেকে কাউন্ট করব। দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব হবে একটার কেন্দ্রবিন্দু থেকে আর একটার কেন্দ্রবিন্দু পর্যন্ত। এই টোটালটুকু হবে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। এই টোটালটুকু হবে এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে যখন এরকম গোলাকার বস্তু হবে তখন চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কাউন্ট করব একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র পর্যন্ত। তাহলে এখন দেখো, এই যে একটা এ বস্তু আর একটা বি বস্তু, তার পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে একটু খেয়াল করো তো, এই প্রথম গোলকের কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধ R1, দ্বিতীয় গোলকের কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে R2। তাহলে দেখো তো, একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র পর্যন্ত টোটাল দূরত্ব কত হচ্ছে? 4 মিটার প্লাস R1 প্লাস R2।
এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই গত ক্লাসে যখন আপনি করাইলেন এরকম একটা গোলক দেওয়া ছিল, এরকম একটা গোলক দেওয়া ছিল, তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যা দেয়া ছিল আমরা কিন্তু সেটা নিয়ে কাজ করছি, মাইক্রোমিটার যা দেয়া ছিল ওটা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে তো কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত আপনি দূরত্ব কাউন্ট করলেন না। কেন করলেন না? দেখো, যদি বস্তুর আকৃতি সম্পর্কে প্রপার কোনো ধারণা দেয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা বিন্দু আকৃতির বস্তু। যদি আকৃতি সম্পর্কে প্রপার কোনো ধারণা দেয়া না থাকে তাহলে সেটা হচ্ছে বিন্দু আকৃতির বস্তু দেয়া আছে, এবং সেক্ষেত্রে যে দূরত্বটা কল্পনা করে নিতে হবে, হ্যাঁ এটার কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বই দেওয়া আছে। যদি আকৃতি সম্পর্কে ধারণা দেয়া থাকে তাহলে সেভাবে হিসাব নিকাশ চিন্তা করতে হবে। আর যদি দেয়া না থাকে তার মানে যেটা দূরত্ব দেয়া আছে ওটা আসলেই একটা বিন্দুর একটা কেন্দ্র থেকে আর একটা কেন্দ্র পর্যন্ত দূরত্বই দেয়া আছে। তাহলে চলো এবার দূরত্বটা আমরা বসাই। তাহলে একটা কেন্দ্র থেকে আর একটা কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে? 4 মিটার প্লাস দুইটার ব্যাসার্ধের যোগফল। তাহলে এখন একটু লিখি, 4 মিটার প্লাস দুইটার ব্যাসার্ধ কত বলতো? একটা হচ্ছে 7 আর একটা হলো 3। তাহলে কত আসতেছে? 7 10 14 বলতো, হইলো? এটা কি হইছে? হয়নি কিন্তু। কারণ কি? দেখো 4 মিটার ছিল আর বাকি ব্যাসার্ধ দুইটা কি ছিল? সেন্টিমিটার। তাহলে এইভাবে তো যোগ করা যাবে না। তাহলে কি করবা? দেখো এইভাবে করে আমরা কি করতে পারি, 7 প্লাস 3 ডিভাইডেড বাই 100 করা যায় না? সেন্টিমিটার গুলাকে যোগ করে 100 দ্বারা ভাগ করলে সেটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? মিটার রূপান্তর হয়ে যাবে। তাহলে এটা কত আসে? 10 ডিভাইডেড বাই, তাহলে 0.1 4.1 মিটার। এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য শুধু এইটুকু। এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র এই দূরত্বটাকে কাউন্ট করা শেখানো। তাহলে যখন এরকম গোলাকার শেপের কোনো একটা বস্তু দেখবা তখনই তুমি এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল বের করার সময় একটার কেন্দ্র থেকে আর একটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব কাউন্ট করবা। যদি আকৃতি সম্পর্কে প্রপার কোনো ধারণা দেয়া না থাকে, শুধু দুইটা বস্তু বলে, তাহলে তাদের যে দূরত্বটা প্রশ্নে দেয়া থাকবে বুঝতে হবে ওটাই হচ্ছে তাদের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু মানটা বসাই। সি এর মান হচ্ছে 9 × 10⁹। অবশ্যই সি এর সাইড নোটটা দিয়ে নিবা। Q1 এর মান হচ্ছে 120। বলো তো Q2 এর মান কত বসাবো? 60 বসাবো না -60? শুধু 60। গুড। ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 4.1। একটু একজন ক্যালকুলেটর চেপে আমাকে অ্যানসারটা বল। 3.854 × 10⁻12। এককটা হচ্ছে নিউটন। এই পর্যন্ত লিখলে তোমাকে ফুল নাম্বার দিবে না। বলো তো কেন? হ্যাঁ, চার্জের বলের প্রকৃতি উল্লেখ করো নাই। এটা আকর্ষণ বল না বিকর্ষণ বল? বলো। আকর্ষণ বল। কেমনে বুঝলাম? একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ এরা এত বলে পরস্পরকে আকর্ষণ করবে। 1 নাম্বার কোশ্চেন আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা আগের মতোই, জাস্ট এই একটা জায়গায় পার্থক্য, দূরত্বটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। যদি 1 নাম্বারটা বুঝে থাকি তারপর আসবো 2 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে? 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা স্পর্শ করালে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে এটা কিন্তু আমরা এর আগে পড়ছিলাম, যে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, এই প্রবাহের ডিরেকশনটা আমরা পড়ছিলাম। একবার একটু মনে করাই দিই। দুইটা ভিন্ন বিভবের বস্তু, একটা যদি নিম্ন বিভবের বস্তু হয় আর একটা যদি উচ্চ বিভবের বস্তু হয়, এই দুইটা বস্তুকে যদি আমি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, সবসময় নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে যাবে ইলেকট্রন, এবং উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুর দিকে যাবে হচ্ছে তড়িৎ প্রবাহ আই। মনে আছে কি এটা? তাহলে এই যে ইলেকট্রনের প্রবাহ জানতে চাইছি, যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, তাহলে আমাকে দেখতে হবে যে ওই দুইটা বস্তুর ভিতরে কার বিভব বেশি। তো যদি দুইটা বস্তুর বিভব বের করতে পারো তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে হচ্ছে ইলেকট্রন, এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে হচ্ছে কি বলতো? তড়িৎ প্রবাহ, বা আমরা এটাকে ধনাত্মক আধানের প্রবাহ বলতে পারি। তাহলে আমার এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দুইটা গোলকের বিভব বের করা। আচ্ছা, এবার গোলকের বিভব বের করার জন্য খুবই সহজ একটা সূত্র আছে। আমরা গোলকের পৃষ্ঠে বিভবটা অতি সহজে বের করতে পারি। গোলকের পৃষ্ঠে বিভব আমরা ধরো প্রথম গোলকের জন্য লিখি, এটা হচ্ছে 2 নাম্বার। এ গোলকের পৃষ্ঠে বিভব আমরা V = দেখো তো CQ ডিভাইডেড বাই R, এই সূত্রটা পড়ছিলাম। CQ ডিভাইডেড বাই R। C হচ্ছে কুলম্বের ধ্রুবক, Q হচ্ছে ওই গোলকে থাকা চার্জ। এটাকে বড় হাতের Q না দিয়ে আমি ছোট হাতের Q দিতে পারি। তো বড় হাতের Q কেন দেওয়া হইতো? ওটা হচ্ছে ওই গোলকের অভ্যন্তরে থাকা চার্জ বোঝানোর জন্য। তাহলে এই গোলকে আছে কত? 120 কুলম্ব। এখানে বাইরে থেকে তো কাউকে আনা হচ্ছে না। বাইরে থেকে কাউকে আনলে সেটাকে আমরা লিখতাম যে ছোট হাতের Q, ভাই বোঝানোর জন্য বলছি। বাইরে থেকে যদি কোনো কিছু আনতাম তাহলে সূত্র হলো W/Q। এই কাজ করে আনতে হইতো, বলের বিরুদ্ধে কাজ করে আনতে হইতো। তো এখন যেহেতু বাইরে থেকে কোনো চার্জ আমি আনতেছি না, তাহলে শুধু VQ/R। তাহলে প্রথম গোলকের জন্য Q1 R1 V1। তো এখন দেখো Q1 এর মান কত? 120। R1 এর মানটা কত? R1 এর মান হচ্ছে 7 সেন্টিমিটার।
অবশ্যই মিটার করবা 0.07 মিটার। এখন একটু মানটা বসাও, সি এর সাইড নোটটা দিয়ে নিবা। 9 × 10⁹ গুণন Q1 এর মান হচ্ছে 120 ডিভাইডেড বাই R1 এর মান 0.07। দেখো তো একজন একটু কত আসে। 2.20 × 10⁻14 এত। একক কি হবে মনে আছে? বিভবের একক ভি বা ভোল্ট। বিভবের একক ভোল্ট, বা সংক্ষেপে তুমি ভিউ লিখতে পারো। এ গোলকের পৃষ্ঠে বিভব আমরা বের করে ফেলছি, এবার বের করব বি গোলকের পৃষ্ঠে বিভব। এটা ক্যালকুলেশন করতে ভুল হয়নি তো না? এই দেখো তো এটাকে ক্যালকুলেশন করতে কোনো ভুল হয়েছে কিনা আরেকবার একটু চেক করো। বি গোলকের পৃষ্ঠে বিভব, তাহলে ভি ইকুয়ালস টু সি কিউ ডিভাইডেড বাই আর। কিউ টু আবার বলে কত আসছে? 10⁻13। এবার ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় গোলকের চার্জ কত ভাইয়া? -60। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমরা যদি মিটার করি তাহলে আসবে 0.03 মিটার। তাহলে সি এর মান হচ্ছে 9 × 10⁹, Q2 এর মান হচ্ছে, ভালো কথা, এখানে চার্জের মান কত বসাবা? এবার কি মাইনাস বসাবা? কেন বসাবা? আগের বারে তো চার্জই ছিল, বল ছিল, আর এখানে কি বিভব। তাহলে বিভবের বেলায় কি প্লাস মাইনাস বসাইতে হয় না, নাকি হয়? চিন্তা করো। আচ্ছা একটু বলো তো, বলের বেলায় আমরা কেন মাইনাস বসাইনি? কেন মাইনাস বসাইনি মনে আছে? বল ছিল ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান, শুধু মান কখনো মাইনাস হইতে পারে না। আর বিভব কি রাশি মনে আছে? স্কেলার রাশি, স্কেলার রাশির মান কিন্তু প্লাস মাইনাস হওয়া সম্ভব। এই জন্য যখন তুমি বিভব হিসাব করবা অবশ্যই প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস বসাইতে হবে। দেখো কত আসে? 30। আচ্ছা, VOLT বা শুধু ভি। তাহলে বলো তো এই দুইটা গোলকের ভিতরে কোনটার বিভব বেশি, কোনটার বিভব কম? দুইটার ভিতরে কোনটার বিভব বেশি? অবশ্যই এ গোলকের বিভব বেশি। আর বি গোলকের, এই মাইনাস তো এটা কি কোনো দিক নির্দেশ করতেছে? অবশ্যই ধরবা, কারণ বিভব কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি হিসাব নিকাশের সময় কিন্তু প্লাস মাইনাস ধরে করতে হয়। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারতেছি এ গোলকের বিভব বি গোলকের বিভবের থেকে বেশি। তাহলে আচ্ছা আমি এটাকে এ বি লিখি, হ্যাঁ এ বি লিখি, তাহলে নিচে লিখতে সুবিধা হবে। এ গোলকের বিভবটা বি গোলকের বিভবের থেকে বেশি। তাহলে বলো তো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে? বি থেকে এর দিকে। আমরা জানি সবসময় ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে। যদি বলতো তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, মানে এ থেকে বি তে যাইতো। তাহলে এখন অতএব বি থেকে এ এর দিকে পুরো ভাষাটা লিখবা, ইলেকট্রন প্রবাহ হবে। আমি শর্ট করে লিখলাম। দেখো এই দুইটা ম্যাথ বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে তুলে ফেলো, আমরা একটু সামনের দিকে আগাবো। বিজ্ঞাপন বিরতি। যখন স্কেলার রাশির হিসাব করবা প্লাস মাইনাস নিবা, আর যখন ভেক্টর রাশির হিসাব করবা তখন নিবা, হ্যাঁ প্লাসটা নিবা, মাইনাস নিবা না, শুধু সংখ্যা নিবা। হয়েছে সবার তোলা? আচ্ছা পরেরটাই। দুইটাই নিব, মানে যদি তুমি স্কেলার রাশির হিসাব করো তাহলে মাইনাস নিবা, যদি ভেক্টর রাশির হিসাব করো নিবা না। রাশিটা দেখবা যে তুমি কোন রাশির মান নির্ণয় করতেছো, স্কেলার নাকি ভেক্টর, এটুকু দেখলেই হবে। আচ্ছা চলো ক্লাসটা আবার শুরু করি আমরা। এখানে প্রথমটা এবং দ্বিতীয়টা আমাদের সলভ হয়ে গেল। 3 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে?
বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা স্পর্শ করালে ক্রিয়াশীল বলের কিরূপ পরিবর্তন হয়। গত ক্লাসে কিন্তু আমরা একই রকম একটা ম্যাথ সলভ করছিলাম, মনে আছে? গত ক্লাসে আমরা এক্সাক্ট সেম টাইপের একটা ম্যাথ সলভ করছিলাম। ওই ম্যাথের সাথে এই ম্যাথের একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে দূরত্বের। তবে আর একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে এবার ব্যাসার্ধ দেয়া আছে। তো ব্যাসার্ধ দেয়া থাকলে আগের দিন আমরা কি বলছিলাম, আসলে এই যে চার্জের আদান প্রদান হয় দুইটা বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করাবা বা দুইটা বস্তুকে যখন স্পর্শ করে আবার আগের জায়গায় নিয়ে আসবা, তখন কিন্তু তাদের মধ্যে কি হবে বলতো, চার্জের আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হয় মনে আছে? কি সমান না হয়ে যায়? বিভব সমান না হয়ে যায়। মূল কাহিনী কি, দুইটা চার্জিত বস্তুকে যখন স্পর্শ করাবা বা হচ্ছে পরিবাহী তার দ্বারা যুক্ত করাবা, তখন তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত এই চার্জের আদান প্রদানটা হবে? যতক্ষণ না পর্যন্ত তাদের বিভবটা সমান না হয়ে যায়। তবে দুইটা যদি সম আকৃতির বস্তু হইতো, তাহলে আমরা কি করতাম, মোট চার্জ সমান দুই ভাগে ভাগ করতাম। যদি সম আকৃতির বস্তু হয় তাহলে মোট চার্জ কি হবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখন একটু খেয়াল করো, এখানে কি সম আকৃতির দুইটা বস্তু আছে? না, তাহলে তো মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হবে না। কিভাবে ভাগ হবে? বিভবের উপর বেস করে ভাগ হবে, বিভব সমান না হওয়া পর্যন্ত ভাগ হবে। তবে আমরা বিভবের দিকে যাব না, আমরা বিভব ছাড়াও চার্জ ডিস্ট্রিবিউশনের একটা পদ্ধতি শিখব। বিভব ছাড়াও চার্জ ডিস্ট্রিবিউশনের একটা পদ্ধতি আমরা একটু দেখব। এগুলো ছোটবেলায় পাটিগণিত যেভাবে করতাম সেইভাবে। দেখো, আমরা বলতেছি এই দুইটা বস্তুর মোট চার্জ ভাগ হয়ে যাবে। যদি আকৃতি সমান হইতো, সমান দুই ভাগে ভাগ হবে। কারণ আকৃতি সমান না হলে কিভাবে ভাগ হবে? যেটা বড় আকৃতির বস্তু, মানে যেটা বড় বস্তু সেখানে বেশি চার্জ যাবে, আর যেটা ছোট বস্তু সেখানে তুলনামূলক কম চার্জ কিন্তু যাবে। তাহলে এখন এটা তার আকৃতির উপর ভিত্তি করে ভাগ হয়ে যাচ্ছে। আর ভাগটা হবে মূলত কি কাহিনীর উপর, আমরা বারবার বলতেছি মূলত বিভব সমান না হওয়া পর্যন্ত এই আদান প্রদানটা হইতে থাকে। তাহলে এখন দেখি আমরা কিভাবে এটাকে সহজভাবে উপস্থাপন করতে পারি। তবে এইটুকু আমরা বুঝতে পারতেছি যে মোট চার্জটা ভাগ হয়ে যাবে, মোট চার্জটা ভাগ হয়ে যাবে। তাহলে এই ভাগ হওয়ার প্রক্রিয়া আমরা ছোটবেলায় পাটিগণিতের একটা ম্যাথ শিখছিলাম, এরকম করে আমাদের শেখানো হইতো। ধরো 500 টাকা আছে একজন ব্যক্তির কাছে, সে এ, বি ও সি তিনজন ব্যক্তিকে 1:2:3 অনুপাতে ভাগ করে দিছে। এ, বি এবং সি এরকম তিনজন ব্যক্তিকে কোনো একজন ব্যক্তি 500 টাকা ভাগ করে দিছে 1:2:3 অনুপাতে। তো এখন প্রত্যেকের টাকার পরিমাণ বের করো, এরকম ম্যাথ ছোটবেলায় পাটিগণিতে আমরা করছিলাম। তাহলে দেখো, ধরো আমি এ ব্যক্তির টাকার পরিমাণ বের করতে চাই, টাকা অফ এ, টি অফ এ। এটাকে কিভাবে বের করতাম? আমরা বলতাম মোট টাকা এর একটা অংশ গেছে এর কাছে, উপরে হয়তো এ ব্যক্তির অনুপাতের পরিমাণ, নিচে হয়তো অনুপাত দ্বয়ের যোগফল। মনে আছে কি? আবার যদি আমি বলতাম যে বি ব্যক্তির কাছে টাকার পরিমাণ, টাকা অফ বি, মোট টাকা এর উপরে হচ্ছে বি এর অনুপাত ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। সি এর জন্য উপরে হচ্ছে আমাদের সি এর অনুপাত, নিচে হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল। এইভাবেই তো করতাম। তাহলে এখন আমরা এই প্রসেসটাই অ্যাপ্লাই করব চার্জের জন্য, এই প্রসেসটাই আমরা অ্যাপ্লাই করব চার্জের জন্য। তাহলে দেখো, এই যে 500 টাকা মানে মোট টাকা এই তিনজনের মাঝখানে এত এত অনুপাতে ভাগ হয়ে গেছে। তাহলে এবার আমাদের কাছে যে মোট চার্জ আছে, এই মোট চার্জ কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা বোঝার আগে মোট চার্জের পরিমাণ আমরা বের করে নেই। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, পরিবর্তন যেহেতু বের করতে বলছে, পরিবর্তন তো একটা রাশিতে হয় না, কমপক্ষে দুইটা মান লাগে। তা প্রথম ক্ষেত্রে বল কত ছিল সেটা কিন্তু আমরা 1 নম্বর কোশ্চেনে অলরেডি সলভ করে ফেলছি। এবার হচ্ছে আমরা ওই স্পর্শ করাইলে, পরিবাহী তার দ্বারা স্পর্শ করাইলে কি হবে বা যুক্ত করলে কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে স্পর্শ করানোর পর আগে একটু আমরা মোট চার্জ বের করে ফেলি, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে মোট চার্জের পরিমাণ আমরা বের করি, মোট চার্জ কিউ প্রাইম ধরলাম, Q1 প্লাস Q2। তাহলে Q1 এর মানটা কত? Q1 এর মান হচ্ছে 120। বলো তো Q2 এর মান কত? Q2 এর মান কত হবে? 60 নাকি -60? -60 অবশ্যই। কেন ভাইয়া? কারণ তুমি কি নির্ণয় করতেছো এবার? চার্জ। চার্জ কি রাশি? স্কেলার রাশি। তাহলে কত আসবে? 120 থেকে 60 বাদ দিলে কত হয়? 60। আচ্ছা, তাহলে এই যে মোট চার্জ এটা ভাগ হয়ে যাবে। কেন ভাগ হয়ে যাচ্ছে? সমান দুই ভাগে ভাগ হচ্ছে না কেন? কারণ তাদের আকৃতি কিন্তু সমান না। তাহলে যার আকৃতিটা একটু বড় সে বেশি পরিমাণে চার্জ নিয়ে যাবে, যার আকৃতিটা একটু ছোট সে একটু কম পরিমাণ চার্জ নেবে। তাহলে চলো আমি দেখি তো এ গোলকে চার্জ বা এ বস্তুতে চার্জের পরিমাণটা আমরা একটু বের করি স্পর্শ করানোর পর। এবার এটা হচ্ছে স্পর্শ করানোর পর এ গোলকের চার্জ Q1 প্রাইম ধরলাম। তাহলে দেখো, যে টাকা কিভাবে ভাগ হইতো, মোট টাকা এর একটা অংশ, তাই না? তাহলে এবার হচ্ছে মোট চার্জ এর, তাহলে কিউ প্রাইম এর উপরে হয়তো টাকার বেলায় উপরে হচ্ছে যার টাকা তার অনুপাত ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। এখানে যার চার্জ
তার ব্যাসার্ধ ডিভাইডেড বাই ব্যাসার্ধ এর যোগফল। মিল আছে না? ওকে, তাহলে একটু মানটা বসাই। এটা হচ্ছে 60 ইন্টু R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 7, R2 এর মান কত? 3 যোগ 7, তাহলে কত আসতেছে বলতো? নিচে আসলে হচ্ছে 10, তাহলে হলো 6, 6 7 42। দেখো আমি কিন্তু এখানে সেন্টিমিটারকে মিটার করি নাই। কেন মিটার করি নাই? দেখো উপরে আমি যদি সেন্টিমিটারকে মিটার করতাম, একটু বুঝো, উপরে মিটার করলে ডিভাইডেড বাই 100, নিচে মিটার করলে ডিভাইডেড বাই 100, এগুলা কি থাকে আসলে? প্রয়োজন নাই। তাহলে তুমি এই জায়গায় মিটার করলেও কোনো সমস্যা নাই, মিটার না করলেও কোনো সমস্যা নেই। তো শুধু শুধু আমি কষ্ট করব কেন? তো ওটা ওইভাবেই দেখ। তাহলে এখন দেখো মোট চার্জ ছিল 60 কুলম্ব, এ গোলকে গেছে 42 কুলম্ব। বলো তো বি গোলকে কতটুকু চার্জ যাবে? বিয়োগ করে দিলেই পাওয়া যাবে অবশ্যই। এখন যদি মনে করো ভাইয়া বিয়োগ করলে ওটা পারবোই, কিন্তু এই সূত্রটা কিভাবে ব্যবহার করা হবে বা এই প্রসিজিওরটা আমি আরেকবার প্র্যাকটিস করতে চাই। তাহলে চলো, বি গোলকে চার্জ, আচ্ছা এটা কি লিখছি? গোলের চার্জ লেখা হয়ে গেছে। বি গোলকের চার্জ, তাহলে বি গোলকের চার্জ, তাহলে Q2 প্রাইম দিলাম। আবারও মোট চার্জ এর একটা অংশ, তাহলে মোট চার্জ ইনটু উপরে কি হইতো? টাকার বেলায় হইতো যার টাকা তার অনুপাত। এবার হচ্ছে যে গোলক তার ব্যাসার্ধ, বি গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2, নিচে থাকতো টাকার বেলায় অনুপাত দ্বয়ের যোগফল, এখানে হবে হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। তাহলে 60 এর R2 এর মান কত? 3, আর এটা কত আসবে? 7 যোগ 3, তাহলে দেখো অটোমেটিক 18 কুলম্ব আসতেছিল। আমরা কিন্তু আগে এমনি বুঝতে পারছিলাম যে মোট চার্জ ছিল 60, এ গোলকে যদি 42 কুলম্ব যায়, বি গোলকে অবশ্যই 18 কুলম্ব যাবে। কেউ চাইলে বিয়োগ করেও দেখতে পারো, এটাতে কোনো সমস্যা হবে না। তাহলে এবার আমরা একটু দুইটা গোলকে চার্জ পেয়ে গেছি, বলতো তাদের মধ্যবর্তী দূরত্বের কি কোনো পরিবর্তন হবে? মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ হচ্ছে তুমি জাস্ট একটা পরিবাহী তার দ্বারা স্পর্শ করাইছো, তাদেরকে কি কাছে নিয়ে আসছো বা দূরে সরাই দিছো? না। তাহলে এখন ক্রিয়াশীল বল, এক্ষেত্রে ক্রিয়াশীল বল F প্রাইম দিলাম, C Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। তাহলে এইবার দেখো C এর মান কত? 9 ইন্টু 10⁹9, Q1 এর মান কত? 42, Q2 এর মান কত? 18, ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 4 স্কয়ার। দেখো হয়েছে নাকি? ক্যালকুলেট করো, দেখো হয়েছে কিনা, ঠিক আছে কিনা দেখো, কোথাও ভুল হইলে বলো। কোথাও ভুল হয়েছে? দূরত্বে ভুল হয়েছে, দূরত্বে ভুল হয়েছে। এটা গোলাকার বস্তু না, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ কই থেকে হবে? কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। তাহলে এই যে দূরত্ব নিলাম, এটা তো পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব হয়ে গেল, দূরত্ব তো পরিবর্তন হয়নি। আগেও কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত ছিল? 4.1, মনে আছে? একটু আগে আমরা বের করছিলাম। তাহলে ওইটা বসবে, 4 স্কয়ার দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো এটা কত আসে। আমাকে না হয় একটা ক্যালকুলেটর দাও, আমি 4.04 10⁻11 নিউটন। আচ্ছা বলো তো এটা কি ধরনের বল হবে? এবার আকর্ষণ বল না বিকর্ষণ বল? আকর্ষণ না বিকর্ষণ? কিভাবে বুঝলাম? সমধর্মী চার্জ, দেখো এটাও প্লাস এটাও প্লাস, দুইটা প্লাস চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এখন ক্রিয়াশীল বলের পরিবর্তন, ডেল এফ ইকুয়ালস টু এফ প্রাইম মাইনাস এফ। এই যে আমি পরের বল বিয়োগ আগের বল করলাম, বিয়োগফল যদি পজিটিভ হয় তার মানে বল বৃদ্ধি পাইছে, আর বিয়োগফল যদি নেগেটিভ হয় তাহলে বল কি হয়েছে বলতো? হ্রাস পাইছে। তাহলে বিয়োগটা একটু করি, 4.06 ইন্টু 10⁻11, আর একটা বল কত ছিল আমার মনে নাই, বলো তো? একটু আগে বের করলাম, 3.854 ইন্টু 10⁻854 ইন্টু 10 কত? 12। দেখো তো এটা একটু কত আসে। ও আচ্ছা আচ্ছা, 10 ছাড়া পাওয়ার চলে আসছে, দেখছো জাদু। কত আসে? আচ্ছা তোমরা না বিয়োগ না করে এমনিতে বলো তো কোনটার মান বড়, এই বাম পাশেরটা না ডান পাশেরটা? ডান পাশেরটা বড়, পাওয়ার বেশি। শুধু সংখ্যা দেখে কখন বুঝবা? যখন পাওয়ার সেম থাকবে তখন শুধু সংখ্যার দিকে তাকাও। তাছাড়া যদি একই সংখ্যার পরে দশমিক থাকে তাহলে পাওয়ারের দিকে আগে দেখতে হবে। আর এমনিতে বিয়োগ করলে তো বোঝাই যায়। বিয়োগফল অবশ্যই এখানে কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ আসছে। নেগেটিভ কত? 2.44 ইন্টু 10⁻
আচ্ছা 3.44 12 নিউটন। আচ্ছা তাহলে দেখো বল কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? তাহলে নিচে মন্তব্য লিখবা, অতএব এত নিউটন বল হ্রাস পাইছে, তখন কিন্তু আর মাইনাস দিবা না। মাইনাস দ্বারা তো তুমি বুঝেই ফেললা যে এটা কি, এটা হচ্ছে হ্রাস নির্দেশ করতেছে, মানে কমে গেছে। তুমি যখন উল্লেখ করে দিবা যে এত নিউটন বল হ্রাস পাইছে, তখন কিন্তু আর মাইনাস দেওয়ার দরকার নাই। বলের মানেও কমে গেছে এবং প্রকৃতিও কিন্তু পরিবর্তন হয়েছে। আগে ছিল আকর্ষণ বল, এখন কি বল হয়ে গেছে? বিকর্ষণ বল। জি দশমিককে তুমি যদি ডান দিক থেকে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছে, এমসিকিউ এর জন্য আমাদের কাজে লাগবে, খেয়াল করবা। দশমিককে যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসো, দশমিককে যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসো, তাহলে পাওয়ার ধীরে ধীরে বাড়ে। ডান দিক থেকে বাম দিকে যত ঘর সরাবা পাওয়ার তত বাড়বে, আর বাম দিক থেকে ডান দিকে সরাইলে পাওয়ার তত ঘর করে কমবে। আমি এখানে একটু দেখায় রাখি। তাহলে দেখো এই যে দুইটার পাওয়ার তো আলাদা, আমি যদি পাওয়ার সেম করতে চাই, তাহলে এই যে দশমিককে এক ঘর যদি ডানে সরাই, তাহলে কি আসবে? 38.54 গুণন 10 টু দি পাওয়ার। দেখো দশমিক বাম থেকে ডানে সরাইলাম না, দশমিক যদি বাম থেকে ডানে সরাই তাহলে পাওয়ার কিন্তু কমে যাবে। পাওয়ার ছিল 11, এক ঘর সরাইছি, সরি পাওয়ার ছিল 12, এক ঘর সরাইছি, পাওয়ার 1 কমে গেছে। তাহলে এখন দেখো তো এটার পাওয়ার আর এটার পাওয়ার সমান হয়ে গেল না? এখন শুধু সামনের সংখ্যা দিয়েই তুমি যাচাই করতে পারবা যে কে বড় কে ছোট। এখন কি মনে হচ্ছে যে 3.854 গুণন 10 টু দি পাওয়ার 12 এটা ছোট? না, দেখো এটা 38.54। আবার যদি তুমি চেষ্টা করতে যে ভাই এটার পাওয়ার 12 বানাবো, এটার পাওয়ার 12 বানাবো, তাও হইতো। দশমিককে ডান দিক থেকে বাম দিকে সরাই নিয়ে আসো, এটা এখানে দেখাচ্ছি আমরা। দশমিককে ডান দিক, সরি হ্যাঁ ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসো, তাহলে 0.406 কয় ঘর সরাইছো দেখো? ডান দিক থেকে বাম দিকে এক ঘর, তাহলে পাওয়ার 1 বাড়বে। 10 টু দি পাওয়ার 11 ছিল 12 হবে। তাহলে একটা হচ্ছে 0.406 আর একটা হচ্ছে 3.854। এখন কিন্তু পাওয়ার সমান, এই যে দেখো 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 12। তাহলে অবশ্যই ওই সংখ্যাটা কিন্তু বড়। তাহলে এই যে একক বলতেছি, পাওয়ারের ট্রান্সফরমেশন, এগুলো একটু শিখে রাখবা। এমসিকিউ অনেক সময় আমাদের ক্যালকুলেটরের অ্যান্সার আসে, এটা অপশনে থাকে না। তো তখন কি করতে হবে? নিজের দায়িত্বে এই দশমিক গুলাকে একটু সরাই নিয়ে পাওয়ারটাকে সাইজ করে নিতে হবে। দেখো এই ম্যাথটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা ওকে, চলো সামনের দিকে আগে। পরের ম্যাথটাতে আমাদের কি বলছে দেখো, পরের ম্যাথটাতে বলছে গোলকদ্বয়ের সঞ্চিত শক্তি। আচ্ছা সঞ্চিত শক্তি হয় হচ্ছে ধারকের, ধারক তার মধ্যে চার্জ সঞ্চয় করে রাখে, ধারক হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখে। তাহলে আমরা এই গোলকটাকে যদি ধারক হিসেবে বিবেচনা করি, তাহলে তাদের মধ্যে সঞ্চিত শক্তি আমরা বের করতে পারবো। তো গোলকের সঞ্চিত শক্তি বা একটা ধারকের সঞ্চিত শক্তি বের করার আমরা ফর্মুলা শিখছিলাম, ইউ ইকুয়ালস টু হাফ CV স্কয়ার। মনে আছে কি? গোলকে বা ধারকের সঞ্চিত শক্তি। তাহলে আমি যদি সঞ্চিত শক্তি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে তার ধারকত্ব বের করতে হবে। যদি কোনো একটা ধারকের সঞ্চিত শক্তি বের করতে চাই, তাহলে অবশ্যই আগে তার ধারকত্বটা বের করতে হবে। তাহলে আমি এখন প্রথম গোলকের ধারকত্ব বের করার চেষ্টা করি। তাহলে এ গোলকের ধারকত্ব, এ গোলকের ধারকত্ব। তো গোলকের ধারকত্ব বের করার সূত্র আমাদের মনে আছে, ধারকত্বকে প্রকাশ করা হচ্ছে সি দ্বারা, সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই কে। আমরা এই সূত্রে শুধুমাত্র কুলম্বের ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করার চেষ্টা করি, তাছাড়া আসলে সি আর সি সেম সেম লাগতো। মনে আছে এই সূত্রটা? সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই কে। এখানে সি হচ্ছে ধারকত্ব, আর এখানে সি দিলে তুমি দুইটা সি কে আলাদা করতে পারবে না, তখন দেখা যাবে যে সি আর সি স্কোয়ার করে ফেলতেছো বা একটা সমস্যা হচ্ছে। এই জন্য আমি এই জায়গাটায় শুধুমাত্র কে ব্যবহার করতেছি। তাহলে এখানে কে দ্বারা কি বোঝায় বলতো? কে দ্বারা কুলম্বের ধ্রুবক 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এবং আর দ্বারা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ কত? প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার বা 0.07 মিটার। তাহলে একটু মানটা বসাই, 0.07 ডিভাইডেড বাই 9 × 10⁹। 7.77 গুণন 10⁻12, বা আমি 7.78 লিখতে পারি। 10⁻12 একক কি হবে কারো মনে আছে? ধারকত্বের একক ফ্যারাডে। প্রকাশ করা হয় কিভাবে? ক্যাপিটাল এফ। তাহলে এ গোলকের ধারকত্ব বের হয়ে গেল। আচ্ছা তুমি কি একবারে দুইটা ধারকত্ব বের করে আলাদা আলাদা ভাবে সঞ্চিত শক্তি বের করবা, নাকি আগেই হচ্ছে সঞ্চিত শক্তি বের করতে চাও? আচ্ছা সঞ্চিত শক্তি বের করি। এ গোলকের ধারকত্ব বের হয়ে গেছে, এ গোলকের সঞ্চিত শক্তি বের করি। তো সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু কি লেখা যাবে? হাফ CV স্কয়ার। ভাইয়া ভি দ্বারা কি বোঝায় মনে আছে? ভি দ্বারা হচ্ছে বিভব। ভাইয়া গোলকের বিভব কি জানি?
শুধু উদ্দীপকের দিকে তাকাইলে কিন্তু জানি না, অলরেডি আমরা বিভব একবার বের করে ফেলছি। কোথায়? এই যে দেখো, কোথায় 3 নাম্বার কোশ্চেনে আমরা কিন্তু বিভব বের করে, 3 নাম্বার না 2 নাম্বার কোশ্চেনে আমরা বিভব বের করে ফেলছি। তাহলে যেহেতু আমাদের কাছে করা আছে, তাহলে নতুন করে কিন্তু আর করার প্রয়োজন নাই। কিন্তু যদি ধরো এই উদ্দীপকটা এবং শুধুমাত্র 4 নাম্বার কোশ্চেন বলছে, তাহলে কিন্তু এই গোলকের অভাব কি করে নিতে হবে? বিভব বের করে নিতে হবে। আপাতত যেহেতু আমি জানি, তাহলে আর কষ্ট করে বের করব না। এটা হচ্ছে 2 নাম্বার হতে আমরা পাইছি। 2 নং হতে বলো তো এই গোলকের বিভবটা কত? কেউ একজন একটু বলো। 1.54 গুণন 10⁻13 এত ভোল্ট। তাহলে এখন ধারকত্ব সি দ্বারা, কিন্তু এখানে কুলম্বের ধ্রুবক না, এই সূত্রে সি দ্বারা কি বোঝায়? ধারকত্ব। ধারকত্বটা মাত্র বের করে ফেলছি, 7.78 ইন্টু 10⁻−12 ফ্যারাড। তো মানটা বসাই, হাফ ইন্টু সি এর মান কত? 7.78 গুণন 10⁻−12। দেখো এটার উপরে আবার স্কোয়ার আছে, সরি এটাতে না, সরি ভি এর উপর আছে স্কোয়ার। ভি এর মান কত? আল্লাহ, কোনটা কোথায় বসাইলাম? ঠিক আছে, জায়গায় তো হচ্ছে। হাফ ইন্টু সি এর মান হচ্ছে 7.78 গুণন 10⁻−12, আর ভি এর ভ্যালু হচ্ছে, কোথায়? 1.54 ইন্টু 10⁻13, তার উপর আবার স্কোয়ার আছে। (9.22 ইন্টু 10⁻14) দেখো তো এটাই আসে নাকি? 9.22 ইন্টু 10⁻14 একক কি হবে বলো তো? একক কি হবে? জুল। কারণ আমরা কি বের করছি? শক্তি, আর শক্তির একক হচ্ছে জুল। এটা আরেকজন করে দেখো ঠিক আসছে কিনা। আচ্ছা, এ গোলকের যেভাবে আমি সঞ্চিত শক্তি বের করলাম, একইভাবে বি গোলকের সঞ্চিত শক্তি কি বের করা সম্ভব? তাহলে করে ফেলি। বি গোলকের ধারকত্ব C2 ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই কে। বি গোলকের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার, মানে 0.03 মিটার। কে এর মান তো আমি জানি, কে এর মানটা একবার সাইড নোট দিছি, আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে এটার মান বসাই 0.03 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻9। (3.33 গুণন 10⁻12) দেখো তো এটাই না? তাহলে বি গোলকের ধারকত্ব বের হয়ে গেল। তাহলে বি গোলকে সঞ্চিত শক্তি আমরা বের করতে পারি। সঞ্চিত শক্তি U2 ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে বি গোলকের বিভবটা কত বের করছিলাম বলো তো একটু? বি গোলকের বিভব কত বের করা হয়েছিল? -1.8 শুধু 13 এত ভোল্ট। আচ্ছা, এবার একটু মানটা বসাই। হাফ ইন্টু সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 3.33 গুণন 10⁻12, এবং ভি এর ভ্যালুটা কত? ভি এর ভ্যালু হচ্ছে -1.8 ইন্টু 10⁻13 স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু 1.8 ইন্টু 10⁻13 স্কোয়ার। 5.4 গুণন 10⁻14। দেখো তো এটাই নাকি? এই দেখো নিচেরটা ঠিক আসছে। ক্যালকুলেটর একজন একটু করো। যদি বোঝা হয়ে থাকে তাহলে দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের এরকমই ছিল। দুইটা গোলকের আমাদের সঞ্চিত শক্তি বের করতে হলে আগে ধারকত্ব জানতে হতো, এই জন্য ধারকত্ব বের করছি। বিভবও জানতে হতো, যেহেতু আমরা কোনো একটা ম্যাথে বিভবটা বের করে রাখছি, তাই আর নতুন করে বিভব বের করে দেখানো হইলো না। আর যদি না থাকতো তাহলে কিন্তু করে দেখানো লাগতো। যদি এটা বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে আগাবো। আর আমরা একটু প্রশ্নের দিকে আসি। এরপরে 4 নম্বর কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল। 5 নম্বর কোশ্চেন দেখো তো, এইরকম একটা কোশ্চেন গত ক্লাসে আমরা সলভ করছিলাম না? জাস্ট তীব্রতার জায়গায় বা প্রাবল্যের জায়গায় কি লেখা ছিল? বল। ওখানে যেভাবে করছিলাম এক্সাক্ট সেম নিয়ম, কোনো পার্থক্য নাই। জাস্ট ওখানে বল বলছিল, দেখে বলের সূত্র ব্যবহার করছিলাম,
আর এখানে প্রাবল্য বলছে জন্য আমরা প্রাবল্যের সূত্র ব্যবহার করব, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা একটু দ্রুত এটা করে ফেলি। আশা করি যে গত দিনের ক্লাসে যেহেতু আমরা এটা বুঝতে পারছিলাম, তাহলে আজকে আর এত ডিটেলস আলোচনা করার প্রয়োজন হবে না, আশা করি বুঝতে পারবো। আমি একটু দ্রুত ক্যালকুলেশনটা করে দেখি। তাহলে আমাদেরকে বলতে হচ্ছে চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ তীব্রতা বা প্রাবল্যের মান সমান হবে। আমরা কি জানি কোথায় সমান হবে? তাহলে ধরে নিব কত নাম্বার, 5 নাম্বার। তো ধরি চার্জ দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর Q1 হতে x মিটার দূরত্বে একটি তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। এখানে তো কোনো কিছু রাখতে বলে, তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। দেখো প্রাবল্যটা কি আসলে? প্রাবল্য এক ধরনের বল, মনে হয়েছে না? প্রাবল্য আসলে এক ধরনের বল, কিন্তু 1 কুলম্ব চার্জের উপর বল। দেখো এই যে চার্জটা 60 কুলম্ব চার্জের একটা বস্তু আছে, তাহলে এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে না? এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো জায়গায় আমি যদি +1 কুলম্ব চার্জ নিয়ে আসি, সে একটা বল অনুভব করবে না? ওই বলটাই হচ্ছে প্রাবল্য। তাহলে কার জন্য প্রাবল্য? এই বি বস্তুর জন্য প্রাবল্য। আবার এই যে দেখো এই এ বস্তুটা, এরও তো চার্জ আছে, তাহলে এর চারপাশেও একটা এরিয়া আছে, যে এরিয়া জুড়ে সে প্রভাব বিস্তার করতে পারে। ওই এরিয়ার ভিতরে আমি যদি একটা একক ধনাত্মক চার্জ মানে +1 কুলম্ব চার্জকে নিয়ে আসি, সেও একটা বল অনুভব করবে। তাহলে ওই বলটাই হলো প্রাবল্য। কার জন্য অনুভব করলো? এ বস্তুর জন্য। তাহলে এদের চারপাশে এ বস্তু এবং বি বস্তুর জন্য, দুইটার জন্যই কিন্তু কোনো না কোনো জায়গায় প্রাবল্য আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, দুইটার জন্যই যেহেতু প্রাবল্য আছে, মানে দুইজনেই যেহেতু প্রভাব বিস্তার করবে, এমন কোন জায়গা আছে যে জায়গায় এই দুইটা বস্তুর প্রাবল্যের মানটা সমান? প্রাবল্যটা অনুভব করতেছে কার জন্য? এ এবং বি বস্তুর জন্য। ক্লিয়ার? হ্যাঁ, বি এর জন্য প্রাবল্য হবে। ধরো আমি একটা কথা বলি, ধরো এখানে আমি একটা স্থান বের করলাম, এক্স নামক একটা স্থান। এ বস্তু এই বিন্দুতে রাখা +1 কুলম্ব চার্জের উপর বল প্রয়োগ করবে না, বি বস্তু তো করবে। ওই বলটাই হচ্ছে প্রাবল্য। তাহলে এই বিন্দুতে যে কোনো চার্জ রাখলে কয়টা বস্তু তার উপর প্রভাব খাটাবে? দুইটা। তাহলে দুইটার জন্য আমি প্রাবল্য পাবো, সেই দুইটা প্রাবল্য আমাকে সমান ধরতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখছি। ধরি চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর Q1 হতে x মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। তাহলে আমরা একটু চিত্রটা আঁকাই। তাহলে আমাদের কাছে আছে Q1 চার্জ, সেখান থেকে x মিটার দূরত্বে আমি একটা পার্টিকুলার পয়েন্ট পেলাম, ধরো C নামক একটা পয়েন্ট। আর এখান থেকে আবার Q2 একটা চার্জ আছে। তাহলে টোটাল ডিসটেন্স বলতো, এই দুইটা চার্জের মধ্যবর্তী মোট দূরত্ব কত ছিল বলতো? দুইটা চার্জের মধ্যবর্তী মোট দূরত্ব কত ছিল? 4.1, 4 না কিন্তু। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4.1 মিটার। এইটুকু যদি x হয়, এইটুকু যদি x হয়, তাহলে বাকিটুকু কত বলতো? 4.1 মাইনাস x বা d মাইনাস x। তাহলে ওই c বিন্দুতে আমরা বলছি প্রাবল্যের মান সমান হবে। তাহলে প্রাবল্য ওই c বিন্দুতে কোনো একটা চার্জ যদি স্থাপন করি, কয়টা চার্জের জন্য প্রাবল্য অনুভব করবে? দেখো এই Q1 এর জন্য এখানে একটা প্রাবল্য অনুভব করবে, Q2 এর জন্য একটা প্রাবল্য অনুভব করবে। Q1 এর চার্জ ছিল 120 কুলম্ব, Q2 এর চার্জ হচ্ছে -60 কুলম্ব। তাহলে দেখি এখন Q1 এর জন্য c বিন্দুতে প্রাবল্য। তাহলে Q1 এর জন্য c বিন্দুতে প্রাবল্য। আগের দিন আমরা কি করছিলাম? Q1 এর জন্য ওই c বিন্দুতে বল বের করছিলাম, আবার Q2 এর জন্য আবার বল বের করছিলাম। তাহলে এখন দেখো এই প্রাবল্যের সূত্রটা কি? E = c q ডিভাইডেড বাই r স্কয়ার বা d স্কয়ার। মনে আছে এই সূত্রটা? cq বাই r স্কয়ার বা d স্কয়ার। এখানে q কোনটা? যে চার্জের জন্য আসলে প্রাবল্যটা অনুভব করতেছে সেইটা। আর আরেকটা যে সূত্র ছিল E = f ডিভাইডেড বাই q। এই সূত্র কখন? যখন বাইরে থেকে কোনো চার্জকে আনতেছে এবং সে কোনো বল অনুভব করতেছে, তখন যায় এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এবার তো তুমি বাইরে থেকে কাউকে আনতেছো না, আবার কোনো বল অনুভব করতেছে না, মানে কোনো বলের পরিমাণ দেওয়া নাই, তাহলে এইভাবেই করতে হবে। এক্ষেত্রে d1 এর ভ্যালুটা কত? d1 এর ভ্যালু হচ্ছে x। একইভাবে আমরা পাশাপাশি করি, Q2 এর জন্য c বিন্দুতে প্রাবল্য। তাহলে প্রাবল্য E2 = কি লেখা যাবে? c q2 ডিভাইডেড বাই d2 স্কয়ার। তাহলে এই d2 এর মানটা কত? d - x। ঠিক আছে,
তাহলে প্রশ্ন মতে আমাদের কি বলছে, তড়িৎ প্রাবল্যের মান সমান। তাহলে প্রশ্ন মতে আমরা এই সমান কাজটা করে ফেলি। প্রশ্ন মতে E1 ইকুয়ালস টু E2। তাহলে E1 এর মানটা কি ছিল, সি Q1 ডিভাইডেড বাই D1 স্কয়ার সি Q2 ডিভাইডেড বাই D2 স্কয়ার। আচ্ছা তোমরা একটু একবারই করি, বুঝতে পারবা আশা করা যায়। D1 মানে কত, D1 মানে x, D2 মানে D মাইনাস x, সি আর সি কাটা গেল। তাহলে দেখো চার্জ গুলাকে এক পাশে নিয়ে আসি আর দূরত্ব গুলাকে এক পাশে নিয়ে আসি। তাহলে Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়ালস টু x ডিভাইডেড বাই D মাইনাস x, দুটার উপরে স্কয়ার ছিল না, তাহলে একবারে করে আমরা হোল স্কয়ার দিয়ে দিই। প্রসেস সেম না? এখন খাতা খুলে দেখো, যদি বল দিয়ে করতা তাহলে অ্যান্সার এই পর্যন্তই আসতো। মানে ওই দেখো আমরা বলের বেলায় সূত্র কি থাকতো, সি Q1 Q3, এখানে Q2 Q3 কাটা সি আর সি কাটা, এটাই আসতো। তাহলে যে বিন্দুতে প্রাবল্য সমান সেই বিন্দুতে আসলে বলও সমান। কেন ভাইয়া এরকম কেন হয়? আসলে প্রাবল্য তো এক ধরনের বল, প্রাবল্য কি অন্য কিছু? প্রাবল্য আসলে এক ধরনের বল, জাস্ট পার্থক্যটা কি, প্রাবল্য হচ্ছে 1 কুলম্বের উপর বল প্লাস 1 কুলম্বের উপর বল। তাহলে এখন আমরা একটু মানগুলা বসায় ফেলি। ওই পাশে যে স্কয়ার আসে এই পাশে আসলে কি হয়ে যাবে, স্কয়ার এই পাশে আসলে কি হবে, রুট হবে। আচ্ছা দেখো এখানে চার্জের মান কি প্লাস 60 বসাবে না মাইনাস 60? মাইনাস বসাবে কিনা, মাইনাস কি বসাবা না, কারণ দেখো এই যে এইটা বসাচ্ছ কোথায়, আসলে এইখানে বসাচ্ছ। এটা কি প্রাবল্য না? প্রাবল্য কি রাশি, স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি, ভেক্টর রাশির জন্য তো মাইনাস দেওয়ার দরকার হয় না। ওকে, এই পাশে একটু রুট ওভার দিয়ে দিলাম, x ডিভাইডেড বাই d মাইনাস x। দেখো একটু কাটাকাটি করি, 60 দিয়ে 120 কে কাটলে কত হয়, 2। তাহলে থাকলো কি √2, তাহলে √2 ইনটু d মাইনাস x ইকুয়ালস টু x। বুঝতে কি পারতেছি? কাটাকাটি করলে উপরে শুধুমাত্র কি থাকে, 2। তাহলে √2 ইনটু d মাইনাস x, আর এই পাশে নিচে কিছু নাই মানে 1, তাহলে 1 এর সাথে গুণ করলে x। যদি বলো তাহলে আরেক লাইন আমি লিখে দেব। তাহলে এবার একটু ভিতরে গুণ করি, √2d মাইনাস √2x ইকুয়ালস টু x। তাহলে মাইনাস x গুলাকে এক পাশে করি, তাহলে √2x মাইনাস প্লাস x ইকুয়ালস টু √2 অফ d। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে আমরা x কমন নিয়ে ফেলবো, বাকি কাজটুকু আমি এই পাশে দেখাই। x টা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি আসবে, √2 প্লাস 1, আর এই পাশে কি থাকতেছে, √2 ইনটু d। এখন একটু পার করে ফেলি, √2 ইনটু d এর ভ্যালু কত ভাইয়া, d এর ভ্যালু হচ্ছে 4.1 ডিভাইডেড বাই √2 প্লাস 1। আচ্ছা এই যে রুট করছি, রুট করলে কয়টা মান পাওয়া যায়, দুইটা, একটা প্লাস একটা মাইনাস। আসলে প্রত্যেকটা জায়গাতেই প্লাস মাইনাস দিয়ে আসা উচিত ছিল, কিন্তু কলমের কালি বেশি খরচ হয়ে যাবে জন্য আমি এখানে দিচ্ছি, বুঝছো? আলসেমির কারণে লাস্টে দিয়ে দিলাম। তাহলে এখন মান কয়টা বাবা, দুইটা। তাহলে এখন x1 দিয়ে একটা লিখবা, √2 ইনটু 4.1 ডিভাইডেড বাই √2 প্লাস 1, আবার x2 ইকুয়ালস টু মাইনাস √2 ইনটু 4.1 ডিভাইডেড বাই মাইনাস √2 প্লাস 1। দেখো তো বাম পাশে এটার অ্যান্সার কত, √2 ইনটু 4.1 ডিভাইডেড বাই √2 প্লাস 1 আসে হচ্ছে 2.40 মিটার, আর ওই পাশে হচ্ছে মাইনাস √2 ইনটু 4.1 ডিভাইডেড বাই মাইনাস √2 প্লাস 1, 13.998। তাহলে 13.998, হ্যাঁ লিখি, 13.998 মিটার। দেখো তো দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব মাত্র 4.1 মিটার, একটা তো মাঝখানে আসছে আর একটা কোথায় চলে গেছে, ওই 4.1 থেকেও বেশি না। তাহলে কয়টা জায়গায় প্রাবল্যের মান সমান হচ্ছে, দুইটা জায়গায়, একটা মাঝামাঝি কোনো একটা জায়গায় আর একটা ছোট সংখ্যার বাইরে। কতদিন বলে দিছিলাম কিন্তু যে নিরপেক্ষ বিন্দু হয় কোথায়, যদি সমধর্মী চার্জ হয় তাহলে মাঝামাঝি, আর বিপরীতধর্মী চার্জ হলে ছোট সংখ্যার বাইরে। তাহলে এখানে দুইটার ভিতরে ছোট সংখ্যা কোনটা, 60 কুলম্ব, তাহলে 60 কুলম্বের বাইরে আসবে, এই জন্য ওইখানে একটা বিন্দু পাওয়া যাচ্ছে। তাহলে এবার মন্তব্য, এ বি সি তিনটা কোশ্চেনের জন্য মন্তব্য 3 রকম হবে। তাহলে প্রথমটাই তোমাকে কি বলছে, কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান হবে বা তীব্রতার মান সমান হবে।
মান সমান তো তুমি ধরে নিয়েই করছো, কয় জায়গায় সমান হচ্ছে? দুই জায়গাতেই সমান। তাহলে এই প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে x1 এবং x2 দুইটাই। না নিচে লিখবা, তোমার কাছে তো তিনটা চাবে না, একটা কোশ্চেন চাবে। প্রাবল্যের মান সমান কোথায়? অতএব এত এবং এত মিটার দূরত্বে প্রাবল্যের মান সমান। তিনটা কোশ্চেন তোমার কাছে চাবে না, একটা চাবে। এখন দেখো বলছে কোথায় তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সমান হবে। এখন তীব্রতা বা প্রাবল্য কি রাশি? স্কেলার না ভেক্টর? তীব্রতা বা প্রাবল্যের হচ্ছে ভেক্টর রাশি। তাহলে কোনো ভেক্টর রাশি যদি সমান হতে হয় তাহলে কি হবে? মান সেম থাকা লাগবে এবং দিকটাও কি হওয়া লাগবে? একই থাকা লাগবে বা সেম থাকতে হবে। তাহলে এবার ডিরেকশন বের করি। যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দুর কথা আমরা একটু চিত্রে আঁকি। তাহলে এখান থেকে 2.40 মিটার দূরত্বে এইরকম একটা জায়গায় রাখলেও শূন্য হবে, এবং এখান থেকে কত মিটার দূরত্বে দেখো তো? টোটাল 13.998 মিটার দূরত্বে এইরকম কোন একটা জায়গায় রাখলেও প্রাবল্যের মান সমান হবে। দুই জায়গায় কিন্তু হবে। কেন ভাইয়া ওটা বাইরে দিলেন? হ্যাঁ, মোট দূরত্ব ছিল 4.1, তাহলে 13.9 তো 4.1 থেকেও বেশি, তাই আরো বাইরে আমি পাঠিয়ে দিছি। ঠিক আছে, এবার ডিরেকশন দেখো। প্রাবল্যের ডিরেকশন নির্ণয় করা খুবই সহজ। কেমনে ভাইয়া? প্রাবল্য আর বল তো একই জিনিস, বল যেদিকে প্রাবল্য সেই দিকে। প্রাবল্য আর বল আসলে একই জিনিস, বল যেদিকে প্রাবল্য সেই দিকে। জাস্ট প্রাবল্যের একটা বিশেষত্ব কি? +1 কুলম্ব চার্জের উপর বলটাই হলো প্রাবল্য। +1 কুলম্ব চার্জের উপর বল যদি প্রাবল্য হয়, তাহলে যে বিন্দুতে তুমি প্রাবল্য নির্ণয় করতে চাও সেই বিন্দুতে মনে মনে +1 কুলম্ব চার্জকে কল্পনা করবা। যে বিন্দুতে প্রাবল্যের দিক, সরি মান বলে ফেলছি হয়তোবা, যে বিন্দুতে প্রাবল্যের দিক নির্ণয় করতে চাও সেই বিন্দুতে মনে মনে +1 কুলম্ব চার্জকে কল্পনা করবা। তারপরে দেখবা +1 কুলম্ব চার্জ কোন দিকে বল অনুভব করে। +1 কুলম্ব চার্জ যে দিকে বল অনুভব করবে সেটাই হচ্ছে আমাদের প্রাবল্যের ডিরেকশন। তাহলে এই দুইটা বিন্দুতে আমি মনে মনে +1 কুলম্ব চার্জকে কল্পনা করি। তাহলে এই বিন্দুতে +1 কুলম্ব চার্জকে কল্পনা করে আমি দেখি প্রাবল্যের ডিরেকশন কোনটা কোন দিকে হয়। তাহলে Q1 এর জন্য +1 কুলম্ব এখানে একটা প্রাবল্য আছে, Q2 এর জন্য একটা প্রাবল্য আছে। তাহলে দেখো Q1 এর চার্জটা কত? 120 প্লাস, আর এখানে মনে মনে কি কল্পনা করছি? +1। এই প্লাস চার্জকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বিকর্ষণ করে কি কাছে নিয়ে আসবে না দূরে ঠেলে দিবে? আচ্ছা, তাহলে এখানে E1 এর ডিরেকশন হচ্ছে এই দিকে, এই দিকে হইলো E1 এর ডিরেকশন, দূরে ঠেলে দিচ্ছে। এবার দেখি Q2 কি করতেছে। তাহলে দেখো Q2 এর চার্জ হচ্ছে -60, আর এখানকার মনে মনে কল্পনা করো চার্জটা কি? +1। -60 +1 কে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ করে কে নিজের দিকে নিয়ে আসবে না দূরে ঠেলে দিবে? তাহলে দেখো এই যে এই দিকে টেনে নিয়ে আসবে, এটা হচ্ছে E2 এর ডিরেকশন। তাহলে দেখো তো 2.40 মিটার দূরত্বে, 2.40 মিটার দূরত্বে যেখানে প্রাবল্যের মান সমান হবে সেখানে প্রাবল্যের দিকটাও কি হয়ে গেল? সেম হয়ে গেল। আর যে বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক দুটাই সেম, তখন আমরা সেই বিন্দুটাকে কি বলবো? প্রাবল্যটা সেম, প্রাবল্যটা সেম। আরেকবার বলি, প্রাবল্য সমান হওয়ার জন্য মান এবং দিক দুটাই সেম থাকা লাগে। তাহলে দুইটা বিন্দুতেই প্রাবল্যের মান সমান, কিন্তু এই জায়গায় যদি রাখো তাহলে মান সমানের সাথে সাথে দিকটাও একই। এই জন্য ওই পার্টিকুলার পয়েন্টে কি হবে বলতো? প্রাবল্যটা সমান হবে। তাই বি কোশ্চেনের মন্তব্য হচ্ছে শুধুমাত্র x1। এবার হচ্ছে সি নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, লব্ধি প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, গতদিন আমরা বলছিলাম বা গত ক্লাসে আমরা বলছিলাম যে লব্ধি কোথায় শূন্য হয়? দুইটা ভেক্টর রাশি যদি মান সমান হয় আর দিক পরস্পরের বিপরীতে হয়। মান সমান এবং দিক পরস্পরের বিপরীত হলে লব্ধি কত হবে? শূন্য। এই যে এরকম একটা উদাহরণ আমরা দিছিলাম। দেখো আমি বি কোশ্চেনের অ্যান্সার লিখছি। বি কোশ্চেনে কি আছে? প্রাবল্য সমান। প্রাবল্য সমান কখন হবে? মান দিক যখন সেম থাকবে তখনই প্রাবল্য সমান হবে। আচ্ছা, আমি তো এখন 3 নাম্বার অ্যান্সার এখনো লিখি নাই। 3 নাম্বারে হচ্ছে লব্ধি। হ্যাঁ হ্যাঁ, দুইটার জন্যই কি সেম দিকে হইলো না? সেম দিকে হলেই তো প্রাবল্য সমান হবে। ভেক্টর রাশি সমান হওয়ার জন্য মান এবং দিক দুইটাই সেম হইতে হয়। আচ্ছা দেখো, এই যে এই বস্তুটা কেউ যদি এই দিকে 20 নিউটন বলে টানে, এই দিকে 20 নিউটন বলে টানে, তাহলে এর উপর ক্রিয়াশীল বলের লব্ধি কত? 0। তাহলে লব্ধি কখন শূন্য হয়? যখন দুইটার মান সমান এবং দিক পরস্পরের বিপরীত। তাহলে দেখো এখানে মান সমান হচ্ছে কিন্তু দিক কি বিপরীত? না, তাহলে এখানে লব্ধি শূন্য হবে না। এখানেও মান সমান, দেখি তো দিক কোন দিকে। দিক আমরা কিভাবে নির্ণয় করব? যে বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন আমরা চাই সেই বিন্দুতে মনে মনে +1 কুলম্ব চার্জকে কল্পনা করব। যে বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন চাই সেই বিন্দুতে মনে মনে +1 কুলম্ব চার্জকে কল্পনা করব। তারপরে সেই +1 কুলম্ব চার্জ যে দিকে বল অনুভব করবে সেটা হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। তাহলে দেখি এখন +1 কুলম্ব চার্জ কোন দিকে বল অনুভব করে।
দেখো Q1 এর চার্জ হচ্ছে +120, এই +120 +1 কে কি করবে, আকর্ষণ না বিকর্ষণ, বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে অবশ্যই, এই দিকে ধাক্কা দিল E1। এবার আসি E2 এর ডিরেকশন। E2 হচ্ছে Q2 এর জন্য প্রাবল্য, Q2 এর চার্জের মান কত, -60, তাহলে এই -60 +1 কে কি করবে, আকর্ষণ না বিকর্ষণ, আকর্ষণ করবে, আকর্ষণ করে কি করবে, নিজের দিকে নিয়ে আসবে, এই দিকে নিয়ে আসবে, এটা হচ্ছে E2 এর ডিরেকশন। তাহলে দেখো তো ওই যে 13.998 মিটার দূরত্বে যে বিন্দুতে প্রাবল্যের মান সমান, এই বিন্দুতে প্রাবল্যের মান আগেই সমান হয়েছে, এই দুইটা বিন্দুতেই প্রাবল্যের মান সমান, কিন্তু ওই 13.998 মিটার দূরত্বে মান সমান হওয়ার সাথে সাথে দিক পরস্পরের বিপরীত। আচ্ছা, আর যদি এরকম মান সমান হয় এবং দিক বিপরীত হয় তাহলে লব্ধি কত আসবে, শূন্য। লব্ধি যদি শূন্য হয় তাহলে সেখানে কি আসলে কোনো বল আছে? এই জন্য সেই বিন্দুটাকে আমরা কি বলতে পারি বলতো, নিরপেক্ষ বিন্দু বলতে পারি। তাহলে নিরপেক্ষ বিন্দু কোনটা এখানে, নিরপেক্ষ বিন্দু হচ্ছে x2। দেখো তো গতকালকের ক্লাসে যাদের এই টাইপের কোশ্চেনে প্রবলেম হয়েছিল আজকে কি আরেকটু ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা লাস্ট কোশ্চেনটা একটু সমাধান করি। বলছে এ বস্তুকে একটা বিন্দু চার্জ কল্পনা করে এ বস্তু বরাবর ঠিক কত উপরে 30 কুলম্ব চার্জ ও 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তু রাখলে তা শূন্যে ভেসে থাকবে। তাহলে আমরা একটু চিত্র কল্পনা করি যে এখানে কি ঘটনা ঘটছে। তাহলে ধরো এখানে এ নামক একটা বস্তু আছে, এই বস্তুর চার্জ কত, 120 কুলম্ব। এখন দেখো এই বস্তুটাকে কি হিসেবে কল্পনা করতে বলছে, এই বস্তুটাকে বিন্দু চার্জ। তাহলে কি বড় গোলক কল্পনা করা লাগবে না, শুধু একটা বিন্দু চার্জ কল্পনা করছে। কল্পনা করে এই বস্তু বরাবর ঠিক কত উপরে 30 কুলম্ব চার্জ ও 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তু রাখতে বলছে। এই বস্তু বরাবর ঠিক কতটুকু উপরে, এই হাইটটা বের করতে বলছে, কতটুকু উপরে আর একটা বস্তু যেটা হলো ধরো m ভর বিশিষ্ট একটা বস্তু যার ভর হচ্ছে 20 গ্রাম এবং যার চার্জ হচ্ছে 30 কুলম্ব। হ্যাঁ তাই তো, নিচে চার্জ বেশি হয়ে গেল। আচ্ছা উপরেরটা একটু বেশি, মানে 130 কুলম্ব বানাও, উপরের চার্জটা একটু বেশি বানাই, 130 কুলম্ব বানাও। হ্যাঁ, তাহলে এর বিকর্ষণ বলটা বেশি হয়ে যেতে পারে, এর নিচের এই চার্জটা বেশি না, তাহলে এ ওকে বেশি বলে বিকর্ষণ করে ফেলতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে উদ্দীপক। না ভাষা আমি সেটা ব্যাখ্যা করছি, একটু উত্তর শোনো। তাহলে এখন ঘটনা হচ্ছে এই যে এই দুইটা বস্তু, একটা ঠিক উপরে আর একটা আছে, উপরের বস্তুটার ভর আছে 20 গ্রাম ভর বিশিষ্ট একটা বস্তু, কল্পনা করো এটাই হচ্ছে সেই বস্তু। এই বস্তুটাকে যতই চার্জ হোক এর একটা ভর আছে না, ছেড়ে দিলে কি শূন্য এরকম ভাসে? দেখো তো কোথায় চলে আসে, কেন আসে, নিচে কেন আসে, অভিকর্ষ বলের কারণে। পৃথিবী তার কেন্দ্রের দিকে সবসময় তার ওজনের সমপরিমাণ বলে একটা বস্তুকে আকর্ষণ করে। তাহলে এ কি করবে, সোজা নিচের দিকে পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষিত হবে, এটা হচ্ছে তার ওজনের সমপরিমাণ বল। তাহলে আকর্ষিত হলে সে তো নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু প্রশ্নে কি বলছে, শূন্যে ভেসে থাকবে। আচ্ছা এখন ভাসবে, কিভাবে ভাসবে বা কেনই বা ভাসবে, তো চিন্তা করো তো কেন ভাসবে। দেখো যদি ওই পার্টিকুলার পয়েন্টে লব্ধি শূন্য হইতো, লব্ধি যদি শূন্য হইতো মানে মোট ক্রিয়াশীল বল যদি শূন্য হইতো তাহলে কি কোথাও যাইতো? এইখানে যদি মোট ক্রিয়াশীল বল শূন্য হতো তাহলে কি কোনো দিকে যাইতো? আমিও তো চাচ্ছি যে কোথাও যাতে না যায়, ওইখানেই যাতে ভেসে থাকে। তাহলে আমার দরকার কি, মোট ক্রিয়াশীল বল শূন্য হওয়া। এখন তো আমি দেখতেছি ভাইয়া একটাই বল আছে, ওজন নিচের দিকে, একটাই যদি বল থাকে তাহলে যেদিকে বল সেদিকে গতিশীল হয়ে যাবে। এখন দেখতে হবে আর কোনো বল এখানে আছে কিনা, বলো তো আর কোনো বল এখানে আছে, বলো তো আর কি বল আছে, বিকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল। এই যে +120 এখানে আছে +130, এটাকে কি আকর্ষণ করে নিজের দিকে আসবে না দূরে ঠেলে দিবে? দূরে ঠেলে দেওয়া মানে কি, এই সরল রেখা বরাবর এই দিকে দিবে ধাক্কা। তাহলে এখন দেখো এই m ভর বিশিষ্ট বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে, দুইটা বল কাজ করতেছে। দুইটা বল কি একই দিকে, দুইটা বল কি একই দিকে, একটা হলো নিচের দিকে ওজনের সমপরিমাণ বল আর একটা হচ্ছে উপরের দিকে স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল। দুইটা কি একই দিকে? এখন দুইটা যদি পরস্পর বিপরীত দিকে হয়, যদি কোনোভাবে তাদের মান সমান হইতো তাহলে লব্ধি কত হবে, লব্ধি শূন্য। মান সমান, দুইটা পরস্পর বিপরীত দিকে, দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে সমান বলে টান দিছে, তাহলে লব্ধি কত, শূন্য। তাহলে বস্তু কোথায় থাকবে, ওইখানেই থাকবে, ভেসে থাকবে, এটাই চাচ্ছি। তাহলে প্রশ্নে চাচ্ছে ভেসে থাকুক, প্রশ্নে চাচ্ছে কি হোক, ভেসে থাকুক। তাহলে প্রশ্ন মতে Fs = W হবে কিনা, যদি এইটা হয় তাহলে তো ভাসবে, তাছাড়া কি ভাসবে না। তাহলে এখন কত উচ্চতায় থাকলে ভাসবে সেটা হলো বের করার বিষয়। জি
হ্যাঁ, স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই জন্য স্ট্যাটিকের জন্য এস লেখা হয়েছে, না লিখলে কোনো পাপ হবে না, সমস্যা নেই। তোমাদের চিত্র আঁকাবার তোমার সুবিধার্থে, এখানে না আঁকালেও হবে, তুমি ধরে নিবা যে ধরি ভূমি হতে এত উচ্চতায়। তাহলে এখন দেখো এই যে বল, দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয়ের সূত্র কে দিছে? সূত্র কি? সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আচ্ছা, এই ডি মানে কি বলতো? এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে তুমি চাইলে ডি ধরতে পারো, চাইলে এইচ ধরতে পারো। কি ধরবা? এইচ ধরবা না ডি ধরবা? আচ্ছা, সবগুলো সূত্রে ডি আছে, এই জন্য আমিও ডি ব্যবহার করার চেষ্টা করছি। তুমি এই ডিটাই আসলে উচ্চতা হিসেবে ব্যবহার করবে। তাহলে ইকুয়ালস টু ডাব্লিউ হচ্ছে এম জি। এখন দেখো আমি আর করব না, তুমি বলবা সি এর মান কি জানো? এই সি এর মান জানো? Q1 এর মান, Q2 এর মান, এম জি। তাহলে এই যে একটা মাত্র অজানা রাশি, এটা বের করতে কি খুব কষ্ট হবে? আচ্ছা, আমি একটা লাইন একটু সাজাই দিই। তাহলে দেখো ডি স্কয়ার ইকুয়ালস টু সি Q1 Q2 ডিভাইডেড বাই এম জি লেখা কি যাবে? এই যে এই পাশে ডি স্কয়ার এই পাশে চলে গেছে এবং এই এম জি টা এখানে চলে আসছে। আরো এক লাইন একটু শর্টকাট করি, এই পাশে স্কয়ার অন্য পাশে গেলে কি হবে? রুট। এখন খালি মানটা বসাবা, 9 × 10⁹। Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 120, Q2 এর মান হচ্ছে 130, এম এর মান কত ভাইয়া? 20 গ্রাম। গ্রাম কি রাখা যাবে? কেজি করবা, কিভাবে করবা? 1000 দিয়ে গুণ কে বলছো? আমি মনে হয় একটা শুনলাম। আচ্ছা, এটার উপরে আবার রুট ওভার আছে। আচ্ছা, এখন এখানে ক্যালকুলেশন করে আশা করা যায় অ্যান্সার পেয়ে যাবে, এটাই অ্যান্সার। এখন একটা ছোট্ট কোশ্চেন, দুইটার চার্জ এত মিটার, দুইটার চার্জ ছিল, একটা 120 আর একটা ছিল হচ্ছে 130। আচ্ছা, কোনো একটা যদি মাইনাস হইতো তাহলে এরকম কোথায় রাখলে শূন্য হবে বের করতে পারবা? ভেসে থাকবে কোথায় রাখলে বের করতে পারবা? কেন পারবো না বলো তো? কারণ আকর্ষণ করবে, তখন কি বিকর্ষণ করে দূরে ঠেলবে? কাছে নিয়ে আসবে। তাহলে এক তো ওজনের কারণে নিচে আসতেইছে, আরো একটা আকর্ষণ বল আছে, তার মানে আরো দ্রুত তার কাছে চলে আসবে। বুঝতে পারছি? দুটোই যদি মাইনাস চার্জ হইতো তাহলে সম্ভব ছিল, মানে সমধর্মী চার্জ হইতে হবে। বুঝতে পারছি? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি আগামী দিন আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো। আগামী দিন আমরা চেষ্টা করবো বোর্ড কোশ্চেন সলভ করতে। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।